বলা হচ্ছে এটাই সেই পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। চাচা, ওই ছোট মসজিদটা কোন দিকে? আপনি এই যে বাবা, এই দিকে একটা রাস্তা গেছে, হ্যাঁ, এই রাস্তাতে এই দিক দিয়ে যাবেন, যা ওই দিকে ওই রাস্তাতে এই মুখে যায়, ওই পুকুরের পাতাতে এই মুখে গেলে ওই মসজিদটা পাবে। এখানে সর্বমোট 3 জন লোক নামাজ পড়তে পারে, এর বেশি এখানে নামাজে দাঁড়ানো যায় না। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সান্তাহার রেলওয়ে জংশনে। তো এখান থেকেই আমি যেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে যে ছোট মসজিদ সেটি রয়েছে তারাপুর গ্রামে, সেই গ্রামে আমি রওনা দিব। তার আগে এই সান্তাহার রেলওয়ে জংশন সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরব। সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত একটি জংশন স্টেশন। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই জংশন স্টেশন দিয়ে প্রতিদিন শত শত যাত্রী এবং আন্তঃনগর ট্রেন, মেল ট্রেন, সাধারণ মেল, মালামাল গাড়িসহ প্রায় 30টি ট্রেন চলাচল করে। অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে সান্তাহারকে সংযুক্ত করে পূর্ব দিকে বগুড়া হয়ে দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে যাওয়ার জন্য আগের রেললাইনের সঙ্গে ব্রডগেজ সাথে আরও একটি রেললাইন মিটার গেজ নির্মিত হলে সান্তাহার স্টেশন সান্তাহার জংশন স্টেশনে পরিণত হয়। ভিউয়ার্স, এটা বাংলাদেশের একমাত্র রেলওয়ে জংশন যেখানে হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা আলাদাভাবে 2টি হোটেল করা হয়েছিল, কিন্তু কালের পরিক্রমায় মুসলিম যে রেস্টুরেন্ট এইটা এখনও টিকিয়ে আছে, আর হিন্দু যে হোস্টেলটা ছিল সেটা এখন অফিস রুম হিসাবে ব্যবহার হয়। এইটাই সেই মুসলিম বা মুসলমান যে হোটেল সেইটা। আমি এখন দাঁড়িয়ে আছি সান্তাহার রেল জংশনের পাশে। মূলত এখান থেকেই আমি একটা অটোতে করে তারাপুর গ্রামের উদ্দেশ্যে রওনা করব। তো দেখেন, এখানে যেহেতু সান্তাহার জংশন, এটা প্রচুর সিএনজি এবং অটো এখানে সারি সারি করে দাঁড় করানো হয়েছে। পুরাতন যেটা। ভিউয়ার্স, আমি এখন একটা অটোতে করে সেই তারাপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রাস্তা দিয়ে সান্তাহার থেকে এই পথে কত দূর যাওয়া যায়? নাটোর যাওয়া যাবে। এটা মূলত সান্তাহার থেকে রেল লাইন যেটা রয়েছে, এই রেলের নিচ দিয়ে একটা বড় একটা রাস্তা করা হচ্ছে। এই রাস্তা দিয়ে একদম সান্তাহার থেকে নাটোর পর্যন্ত যাওয়া যায়। তো রাস্তার কাজ এখনো চলমান রয়েছে। দেখেন, এই যে বাংলাদেশের যে সবচেয়ে বড় খাদ্য গুদাম, এইটা বলা হচ্ছে 1967 সালে এটা নির্মাণ করা হয়। সেই থেকে এটা এইভাবে আছে। পরবর্তীতে আবার সংস্কার করে এর যে ধারণ ক্ষমতা সেটা বাড়ানো হয়েছে। এটা বিশাল একটা খাদ্য গুদাম। দেখেন, এটা কিন্তু আগে অনেক দূর থেকে দেখা যেত, এখন গাছপালা হয়ে গেছে, বেশি দূর থেকে আর দেখা যায় না। এটা সান্তাহারের যে জংশন রয়েছে সেই জংশনের পাশেই। আর সবচেয়ে বড় কথা যে এটাকে বাংলাদেশে সাইলো নামে চিনে। খাদ্য গুদাম, হ্যাঁ, সাইলো খাদ্য গুদাম, যে বাংলাদেশের সবচেয়ে বড় যে খাদ্য গুদাম, সাইলো খাদ্য গুদাম, সেইটাই হচ্ছে এটা। সুন্দর লাগতেছে, দেখেন, বিশাল একটা খাদ্য গুদাম, অনেক বড়। আর এই যে পাশ দিয়ে রেল লাইন চলে গেছে, এই রেল লাইনটা মূলত উত্তরবঙ্গে যতগুলো ট্রেন ঢোকে, বিশেষ করে উত্তরবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জের পর থেকে একদম চিলাহাটি পর্যন্ত বাংলাদেশে এই 17-18টা যে ডিস্ট্রিক্ট রয়েছে, এই 17-18টা ডিস্ট্রিক্ট এই একটা রেল লাইন দিয়েই ট্রেন চলাচল করে। এখান থেকে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা যতগুলো ট্রেন আছে, জয়পুরহাট, সব ট্রেন এই লাইন দিয়ে চলাচল করে। আর এই যে রাস্তা, এই রাস্তাটি আগে সরু ছিল, তো এখন এটা সংস্কার করে বিশাল চওড়া বানানো হয়েছে। একদম রেল লাইনের নিচ দিয়ে একদম নাটোর পর্যন্ত যোগাযোগ। আমার পেছনে যে রাস্তাটি দেখতেছেন, এখানেই জাস্ট আমাকে নেমে দেওয়া হলো। আর এখানে নেমে দেওয়ার কারণ হচ্ছে এই যে সামনে যে একটা রেল ক্রসিং রয়েছে,
এই রেল ক্রসিংটা আমি এখন পার হব, কারণ এই রেল ক্রসিংয়ে পার হতে এখানে কোনো ভ্যান বা রিক্সা চলাচল করে না, এই কারণে আমাকে এখানেই নেমে দেওয়া হলো। আমি এখন যে রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি, এটা মূলত এই পাশে যে সান্তাহার জংশন রয়েছে, এই সান্তাহার জংশন এখানে যাবে। আর এই ট্রেনটা সরাসরি এটা ঈশ্বরদী পাবনা হয়ে ঢাকা চলে গেছে সিরাজগঞ্জের উপর দিয়ে, যে যমুনা সেতুর উপর দিয়ে যে ঢাকাগামী যে ট্রেনগুলো চলাচল করে মূলত এই ট্রেন দিয়েই যাওয়া আসা করে। একসঙ্গে দুইটি স্লিপারই রয়েছে, মিটার গ্রেজ এবং ব্রড গ্রেজ দুইটাই দেওয়া হয়েছে। তো এখানে মূলত উত্তরবঙ্গে যতগুলো ট্রেন আছে এই লাইন দিয়ে ঢোকে, চিলাহাটি থেকে শুরু করে এদিকে বগুড়া, গাইবান্ধা, ঢাকাগামী যে ট্রেনগুলো যায় এই একটা লাইন দিয়েই উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। আমি এখন সেই লাইনের উপর দাঁড়িয়ে আছি। আমি এই রাস্তা দিয়ে যাব তারাপুর গ্রামে। এই গ্রামে রয়েছে সেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট যে মসজিদ সেইটা। চাচা, ওই ছোট মসজিদটা কোন দিকে? আপনি এই যে বাবা এইদিকে একটা রাস্তা গেছে, হ্যাঁ, এই রাস্তাতে এই দিক দিয়ে যাবেন, যা ওই দিকে ওই রাস্তাতে এই মুখে যায়, ওই পুকুরের পাতাতে এই মুখে গেলে ওই মসজিদটা পাবে। কত দূর এখান থেকে? অল্প একটু, ওই গ্রামের ওই মুড়ে এই রাস্তা এখানে এই দিক যায়নি, হ্যাঁ এই রাস্তাতে যাবি। আচ্ছা ঠিক আছে, গেলেই পাবি। গ্রামের ভিতর দিয়ে চলতে চলতে মাটির বাড়ি বেশি দেখতে পেলাম। জানা গেল একসময় এই এলাকার মাটির বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি চোখেই পড়তো না, কিন্তু যুগের পরিক্রমায় মাটির বাড়ি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামে। তো বলা হচ্ছে এই গ্রামে ইতিহাসের যে সবচেয়ে পৃথিবীর যে ছোট মসজিদটা, সেই পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদটা এখানে রয়েছে। এখন আমি সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এই মসজিদটা বিভিন্ন সময় বিভিন্নভাবে সংস্কার করা হয়েছে। দেখেন, আগে যে একটা দান বাক্স ছিল না, এখানে একটা দান বাক্স করা হয়েছে, এবং এখানে কোনো গেট ছিল না বা দরজা ছিল না, সেখানে একটা টিনের দরজাও লাগানো হয়েছে। এখানে টিনের দরজাটা আছে। আর কালের বিবর্তনে এইভাবে অবহেলা অযত্নে পড়ে থাকতে থাকতে এই মসজিদটা একসময় ভেঙে যাচ্ছিল। তো সেই ভেঙে যাওয়া মসজিদকে স্থানীয়বাসীরা সংস্কার করার জন্য তারা বিভিন্ন সময় এই বিভিন্নভাবে ইটের উপরে যে প্লাস্টার সেইগুলা করে রাখছে, দুই একটা ইট তারা চেঞ্জ করছে, কিন্তু ওইভাবেই অক্ষত অবস্থায় পড়ে আছে, অবহেলা আর অকেজোতে এখনও পড়ে আছে। এই মসজিদে এখন আর কোনো নামাজ পড়া হয় না। আমি এখন এই দরজাটা খুলে ভিতরের অংশটা আপনাদের দেখাবো, দেখি ভিতরের অংশটা কেমন হয়। এই যে আমি দরজাটা খুললাম, খোলার পরে এই যে দেখেন ছোট্ট একটা মসজিদ, ওই যে, আর উপরের যে জায়গাটুকু সেইগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো এখানে সর্বসাকুল্যে 3 জন লোক এখানে নামাজ পড়তে পারতেন। আমি এখন এই মসজিদটার ভিতরে অবস্থান করতেছি। দেখেন, সর্বসাকুল্যে এখানে মোট 3 জন লোক নামাজ পড়তে পারবেন। এই যে দেখেন, আমি এখানে বসে আছি। আমি দাঁড়ানোর পরে এইরকম একটা জায়গা, এই পাশে একজন, এই পাশে একজন, আর মাঝখানে এখানে যিনি নামাজ পড়াবেন উনি এখানে থাকতে পারতেন। এই টোটাল 3 জন লোক এখানে নামাজ পড়তে পারতেন। খুবই ছোট এই মসজিদটা, বলা হচ্ছে এটাই নাকি পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। দেখেন, এই যে এখানে গাছের লতা এসে গাছের শেকড় বাকড়ে ভরে গেছে। এই মসজিদে ওইভাবে নামাজ পড়ানো হয় না, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর উপরে দেখেন, উপরে যে আস্তরণটা দেওয়া আছে এটা ক্ষয়ে ক্ষয়ে এখানকার সিমেন্ট মাটিগুলো চটে চটে পড়ে যাচ্ছে। মসজিদটির সুনির্দিষ্ট কোনো ইতিহাস পাওয়া যায়নি, তবে মসজিদটি ঘিরে নানা মত প্রচলিত আছে এই গ্রামে। নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় বাসিন্দা জানান, আজ থেকে প্রায় 100 থেকে 150 বছর আগে এই পরিবারের কোনো একজন ব্যক্তি হিন্দু জেলে পরিবারে বিয়ে করেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় সেই হিন্দু মুসলিম বিয়েটা ছিল গুরুতর অপরাধ। তখন এক গ্রাম্য সালিশে সেই পরিবারকে এক ঘরে বা আলাদা করে দেওয়া হয়েছিল। সেই পরিবারের কাউকে সমাজের সাথে ওঠা বসা করতে দেওয়া হতো না। এমনকি গ্রামের বাসিন্দারা যে পুকুরের পানি ব্যবহার করত, সেই পুকুরের পানিও ব্যবহার করতে দিত না। কিন্তু সেই একঘরে পরিবারটি ছিল সচ্ছল ও বৃত্তবান ব্যক্তি।
তখন তারা নিজেই এই মসজিদটি নির্মাণ করে এখানে নামাজ আদায় করতেন এবং পাশে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি খনন করে পানি ব্যবহার করতেন।